বিষয় স্ট্রোক। স্ট্রোক বলতে আমরা কি বুঝি? স্ট্রোক বলতে আমাদের মানুষের ভেতরে একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণাটা আমি আগে ভাঙিয়ে দিই। স্ট্রোক বলতে সাধারণ মানুষ বুঝেন হার্টের সমস্যা। আমাদের প্রাথমিকভাবে আমাদের বুঝে নিতে হবে স্ট্রোক বলতে এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বা ব্রেইনের সমস্যা। স্ট্রোক দুভাবে হতে পারে। একটা হচ্ছে যদি ব্রেইনের ভেতরে যে রক্ত চলাচল হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে আমাদের ব্রেইনের যে কাজগুলো আছে ওই কাজগুলো বন্ধ হয়ে যেতে পারে, অথবা হচ্ছে রক্ত চলাচলে যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলো যদি কোনো ক্রমে ছিঁড়ে যায়, অথবা ওগুলোর মধ্যে যদি কোনো ক্রমে যদি লিকিং তৈরি হয়, যেটার কারণে ব্রেইনের ভেতরে বা আমাদের মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হতে পারে, তাহলে হচ্ছে স্ট্রোক হতে পারে। তাহলে স্ট্রোক আমরা বলতে বুঝি এটা একটা মস্তিষ্কের রোগ বা ব্রেইনের রোগ, যে রোগের কারণ হচ্ছে রক্তনালীর সমস্যা, রক্তনালী বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি ব্রেইনের মধ্যে রক্তপাত হয়। আমরা এটাকে যদি মেডিকেল টার্মে বলি, রক্তনালী বন্ধ হয়ে গিয়ে যেই স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক, এবং রক্তনালী ছিঁড়ে গিয়ে যেটা হচ্ছে যদি রক্তপাত হয় সেটাকে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি তাহলে স্ট্রোক হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা রোগ, যে কারণে আমাদের মস্তিষ্কের ফাংশন কমে যেতে পারে। স্ট্রোক হওয়ার কারণগুলো কি কি? স্ট্রোক যদি বলি, স্ট্রোকের কারণগুলো এক্স্যাক্টলি কারণ হচ্ছে আসলে জানা যায় না, কিন্তু কতগুলো যদি শারীরিক রোগ থাকে এগুলোর কারণে আমাদের স্ট্রোকের সংখ্যা বেড়ে যেতে পারে। যেমন কারো যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে, কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, কারো যদি হচ্ছে রক্তের মধ্যে চর্বি জাতীয় বা কোলেস্ট্রল যদি বেড়ে যায়, কারো যদি হচ্ছে অন্যান্য কিছু রোগ আছে যেগুলো হচ্ছে রক্তনালীজনিত রোগ, যদি কারো কারো যেমন হচ্ছে ভাস্কুলার ডিজিজ বলি আমরা বিভিন্ন, এই ধরনের রোগগুলো যদি থাকে তাহলে রক্তনালী ছিঁড়ে গিয়ে বা রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক করতে পারে। তাহলে আমরা প্রাথমিকভাবে যদি বলি মূল কারণ আমাদের জানা যায় না বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু কিছু রোগ যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রোকের সংখ্যা। যেমন কারো যদি খাদ্যাভ্যাসের সমস্যা থাকে, কেউ যদি বেশি সিগারেট খায়, তখনও কিন্তু স্ট্রোকজনিত সমস্যা বাড়তে পারে। স্ট্রোকের লক্ষণসমূহ কি কি? আমরা যদি স্ট্রোকের লক্ষণ বুঝতে যাই, প্রথমেই যদি আমরা বলি আমাদের ব্রেইনের আসলে কাজ কী। আমরা যে হাত পা নাড়াই, আমরা যে কথা বলছি, আমরা যে হচ্ছে হাসি, আমরা যে হচ্ছে চলাফেরা করি, প্রত্যেক কিছু আমাদের নিয়ন্ত্রিত হয় ব্রেইন থেকে। আমাদের মস্তিষ্কেই হচ্ছে আমাদের কাজকর্ম সব কিছুই নিয়ন্ত্রণ করে। এমনকি আমরা যে চিন্তা শক্তি, যে আমরা চিন্তা করি, এই চিন্তাও হচ্ছে আমাদের ব্রেইনের এই কাজ। ব্রেইন যদি ঠিকভাবে কাজ না করে আমরা চিন্তা করতে পারবো না, আমরা কথা বলতে পারবো না, আমরা হাত পা ঠিকভাবে নাড়াতে পারবো না, আমরা হচ্ছে হাঁটতে পারবো না, আমাদের কোনো কাজেই আমরা যে লেখাপড়া করি বা হচ্ছে আমরা যে কথা বলছি, কোনো কিছুই ঠিকভাবে করা যাবে না। তাহলে যদি কারো স্ট্রোক হয়, মস্তিষ্কে রোগ হলে প্রাথমিকভাবে যে জিনিসগুলো আমাদের কাছে রুগীরা যে লক্ষণগুলো নিয়ে আসে সেটা হচ্ছে কথা বলতে সমস্যা হওয়া। যে রুগীরা বলবে আমি আগে সুন্দর করে কথা বলছি, হঠাৎ করে দেখা গেলো আমার কথা জড়িয়ে যাওয়া, বাংলায় যদি বলা হয় জড়িয়ে যাওয়া। একইভাবে কখনো কখনো বলা হয় যে আমাদের হঠাৎ করে হাতের বা পায়ের এক পাশে বা শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া। আমি আগে আমার হাত পা নাড়াতে পারতাম, আমি আজকে সকাল থেকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলাম আমি এক হাত এক পা নাড়াতে পারছি না। অথবা হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়ালাম, বা আমার হচ্ছে ওয়াইফ বা হচ্ছে যে আমার ঘরের মানুষ বললো যে আমার মুখ এক পাশে বাঁকা হয়ে গেছে, বা আমি চোখ বন্ধ করতে পারছি না, অথবা হচ্ছে হঠাৎ করে আমি দেখলাম হচ্ছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই ধরনের লক্ষণগুলো, অর্থাৎ স্ট্রোকে যে আমরা আমরা আগেই বললাম আমাদের ব্রেইনের যে ফাংশনগুলো, আমাদের যেমন হচ্ছে নড়াচড়া করা, এটাকে আমরা যদি বলি মোটর ফাংশন। আরেকটা জিনিস হচ্ছে অনুভূতি, অর্থাৎ আমরা যে হচ্ছে হাত পায়ে কোনো কিছু কেউ যদি একটা চিমটি দেয়, অথবা একটু যদি হচ্ছে আমরা কাটা ফুটি, অথবা যদি একটু কেটে যায়, যে আমরা ব্যথার অনুভূতিটা পাই, এটাকে আমরা বলি সেন্সরি সেন্সেশন। আর কথা বলা বা হচ্ছে কোনো একটা কাজ করা, এটা মোটর। ব্রেইনের যদি কোনো জায়গায় এ ধরনের রোগ হয়, যদি সেন্সরি যে সমস্ত জায়গা আমাদের শরীরে নিয়ন্ত্রিত হয়, ওখানে হলে আমরা অবশ অবশ ভাব পাবো, যে আমার হাত শরীরে এক পাশ অবশ হয়ে গেছে। আমি কথা বলতে গেলে আমার সমস্যা হচ্ছে, আমার হাত পা আমি নাড়াতে পারছি না। তাহলে এটা নির্ভর করবে ব্রেইনের কি স্পেসিফিক কোন জায়গাটাতে রক্তনালী বন্ধ হয়ে গেছে, অথবা হচ্ছে কোন জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এবং হচ্ছে কোন জায়গায় রক্তপাত হলো, এটার উপরেই নির্ভর করবে। আমরা যদি সংক্ষেপে বলি, রুগীরা সাধারণত আমাদের কাছে যে কথাগুলো সবচেয়ে বেশি বলেন, আমার শরীরে এক পাশ হঠাৎ করে অবশ হয়ে যাওয়া, আমি চলাফেরা করতে পারছি না, এবং হচ্ছে আমি কথা বলতে পারছি না, কথা বলতে আমার কষ্ট হচ্ছে,
এবং হচ্ছে আমি একপাশে শরীরে বোধ শক্তি পাচ্ছি না, এই ধরনের জিনিসগুলো। আর এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু রুগীদের কথা বলারও শক্তি থাকে না। আত্মীয় স্বজন নিয়ে আসেন যে সকালবেলা রুগী ভালো ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছেন, এরপর আর কথা বলছেন না এবং এক পাশ উনি নাড়াচড়া করছেন না। এই ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে স্ট্রোকের রুগীরা আসতে পারেন। স্ট্রোক হলে প্রাথমিকভাবে আমাদের কি করণীয়? আমরা আগেই বললাম যে স্ট্রোকের নমুনাগুলো কি। এ ধরনের নমুনাগুলো যদি কারো দেখা দেয়, কাল বিলম্ব না করে রুগীদেরকে হাসপাতালে নিয়ে আসা উচিত। এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থায়। আর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে রুগীকে এমনভাবে রাখতে হবে, আমরা বলি লেফট ল্যাটারাল পজিশন, বা হচ্ছে এক পাশে কাত করে রাখা, যাতে করে তাদের হচ্ছে মুখের যে সিক্রেশনগুলো আছে বা হচ্ছে যে শ্বাস নিতে যদি কষ্ট হয়, এই ধরনের জিনিসগুলো যেন না হয়, আমরা ওইভাবে রাখবো। আর যদি দেখা যায় হচ্ছে কোনো রকম হাত পা অবশ হয়ে গেছে বা হচ্ছে চোখে দেখতে অসুবিধা হচ্ছে, কোনো শরীরে কোনো একটা দিক হচ্ছে আমরা বোধ পাচ্ছি না বা নাড়াচাড়া, কাল বিলম্ব না করেই হাসপাতালে আসা উচিত। কারণ স্ট্রোকের এখন আধুনিক চিকিৎসাগুলো, যত তাড়াতাড়ি হাসপাতালে আসা যায় তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারলে রুগীদের পুরো হচ্ছে যে স্ট্রোকের যে সমস্যার কারণে যে সমস্যাগুলো, বিশেষ করে রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, রক্তনালী খুলে দেওয়ার মতো এখন ওষুধ আছে, চিকিৎসা আছে। এই জিনিসগুলো কাল বিলম্ব না করেই হাসপাতালে চলে আসা উচিত। কারণ স্ট্রোক হওয়ার পরে যদি কারো আমরা বলি ইমেজিং মডালিটিস, যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন অথবা এমআরআই ব্রেন না করলে আসলে বোঝার কোনো উপায় থাকে না যে এটা কি রক্তনালী বন্ধ হয়ে হচ্ছে তার স্ট্রোক হলো, নাকি রক্তপাত হয়ে মাথার মধ্যে মস্তিষ্কে রক্তপাত হলো, অর্থাৎ হিমোরেজিক অথবা ইস্কিমিক স্ট্রোক বুঝতে গেলে অবশ্যই আমাদের ইমেজিং লাগবে। এবং এই ইমেজিং এমআরআই অথবা সিটি স্ক্যান যত তাড়াতাড়ি সম্ভব করতে পারলে রুগীদের হচ্ছে লাইফ সেভিং হতে পারে। যদি রক্ত নালী চলাচল বন্ধজনিত কারণে হয়ে থাকে, 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে এসে যদি রোগ নির্ণয় করা যায়, আমরা এটাকে থ্রম্বোলাইটিক্স থেরাপি বলি, আরটিপিএ বা এই ধরনের চিকিৎসাগুলো যদি দেওয়া যায়, রুগীদের কিন্তু রিকভারিটা পুরোপুরি হয়ে যায়। এই জন্য আমরা কোনো রকম দেরি না করে, কোনো রকম হচ্ছে অবহেলা না করে নিকটবর্তী হাসপাতাল যেখানে এই ধরনের সুবিধাগুলো আছে, রুগীদেরকে নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। স্ট্রোকের ক্ষেত্রে খাদ্যাভ্যাস দায়ী কেন? স্ট্রোকের ক্ষেত্রে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে, ডায়াবেটিস, আমরা জানি স্ট্রোকের মূল কারণ হচ্ছে ব্লাড প্রেশার হচ্ছে অনিয়ন্ত্রিত থাকা। আমরা জানলাম স্ট্রোকের আরেকটা কারণ হচ্ছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকা। আমরা জানলাম স্ট্রোক হয় যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল বেশি থাকে তাদের ক্ষেত্রে। আমরা আরও জানলাম যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে হচ্ছে স্ট্রোক হতে পারে, এবং ব্লাড প্রেশার বাড়ানোর একটা মূল কারণ হচ্ছে লবণ বেশি খাওয়া। তাহলে যদি আমরা এই জিনিসগুলো চিন্তা করি যে স্ট্রোকের কারণগুলো হাই ব্লাড প্রেশার থাকা, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকা, কোলেস্ট্রল বেশি থাকা, সিগারেট খাওয়া, এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের একইভাবে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাই। অর্থাৎ ব্লাড প্রেশারকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন দরকার। শাকসবজির উপর জোর দেয়া, মাছের উপর জোর দেয়া, রেড মিট কমিয়ে ফেলা, অতিরিক্ত লবণ না খাওয়া, সল্টি ফুডগুলো অ্যাভয়েড করা। একইভাবে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে চিনি মিষ্টি অ্যাভয়েড করা, বেশি চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা, কার্বোহাইড্রেট অতিরিক্ত না খাওয়া। এই জিনিসগুলো একইভাবে যদি কারো সিগারেট খাওয়ার বদভ্যাস থাকে বা ধূমপানের বদভ্যাস থাকে, এগুলো অ্যাভয়েড করা। এই জিনিসগুলো যেমন আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে, আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে, কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করবে, একইভাবে আমাদের স্ট্রোকের প্রবণতাটাও কমিয়ে দিবে এবং মানুষকে দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সহযোগিতা করবে। সুতরাং খাদ্যাভ্যাসের একটা বিরাট ভূমিকা আছে স্ট্রোকের ক্ষেত্রে। স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি কি? যে স্ট্রোক ব্রেইনের একটা রোগ, এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে, আর একটা হচ্ছে রক্তপাত হয়ে। যদি রক্তনালী বন্ধ হয়ে যদি স্ট্রোক হয় এবং খুব কম সময়ের মধ্যে আসে, এবং এটা কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া যদিগুলো ফুলফিল করে একজন অভিজ্ঞ যদি নিউরোলজিস্ট দেখেন, এক্ষেত্রে উনি তাৎক্ষণিকভাবে রুগীর হচ্ছে থ্রম্বোলাইজ করা বা রক্তনালী যে বন্ধ হয়ে যাওয়ার যে কারণ, ওটা খুলে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আর যদি দেখা যায় যে রক্তপাত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে নিউরোসার্জনরা দেখবেন এবং ওনারা সিদ্ধান্ত নেবেন এটা কি হচ্ছে সার্জিক্যাল এক্সপ্লোরেশন বা হচ্ছে কোনো রকম যদি এটা রক্তপাত হয়ে ব্রেনের মধ্যে রক্তপাত হয়ে বিশাল যদি রক্ত জমাটবদ্ধ হয়ে থাকে, এগুলো অনেক সময় সরানোর দরকার হতে পারে। তবে সব কিছুই নির্ভর করবে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, যারা স্পেশালিস্ট আসেন, তাদের সিদ্ধান্ত মোতাবেক। তাহলে প্রাথমিকভাবে আমরা যদি বলি স্ট্রোকের পরপর রোগীদের হাসপাতালে নিয়ে আসা উচিত, প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে হাসপাতালেই হওয়া উচিত। এবং পরবর্তী সময়ে স্ট্রোকের রোগীদের যাদের ক্ষেত্রে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে হয়, তাদেরকে আমরা হচ্ছে রক্ত
তরল রাখার জন্য অ্যান্টিপ্লেটলেট, অ্যাসপিরিন বা ক্লোফিটিগ্রাল বা হচ্ছে প্রাসোগ্রাল এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। একইভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য অ্যাস্টেটিন গ্রুপের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। যদি কারো ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ থাকে। এবং হাত পা যে অবশ হয়ে যাওয়া এবং কথা বলতে সমস্যা হওয়া বা এই জিনিসগুলোর জন্য স্ট্রোক রিহ্যাবিলিটেশন করা যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করা। কারণ অনেক সময় ব্রেনের ফাংশনগুলো রিকভার করতে 6 মাস পর্যন্ত সময় নিতে পারে। তাহলে স্ট্রোক পরবর্তী সময়ে রুগীদেরকে হাসপাতাল থেকে যখন বাসায় শিফট করা হয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থাগুলো খুব সুন্দরভাবে রুগী এবং রুগীর পরিবারকে বুঝিয়ে দেওয়া এবং ওই মোতাবেক কাজ করাটাই হচ্ছে স্ট্রোকের চিকিৎসায় সফল হওয়ার সবচেয়ে বড় উপায়। স্ট্রোক প্রতিরোধে আমাদের কি করণীয়? আমরা আগেই বলেছি, স্ট্রোকের মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার। এই ক্ষেত্রে আমাদের দেশে যেটা মানুষ ভুল করেন সেটা হচ্ছে ব্লাড প্রেশার যদি কারো থাকে, ওনারা যদি ওষুধ নিয়মিত খান তাহলে এই সংখ্যাটা কমে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ বাদ পড়া অথবা হচ্ছে ঠিকভাবে রক্ত চাপের ওষুধগুলো ঠিকভাবে না খাওয়া, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ না করা, একইভাবে যদি কারো কোলেস্ট্রল বেশি থাকে কোলেস্ট্রলের ওষুধ না খাওয়া, অতিরিক্ত লবণ খাওয়া, খাদ্যাভ্যাস এই জিনিসগুলো যদি আমরা না করি, অর্থাৎ কারো যদি ব্লাড প্রেশার থাকে সুন্দরভাবে ব্লাড প্রেশারটাকে নিয়মিত ওষুধের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসা, ডায়াবেটিস থাকলে ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কোলেস্ট্রলকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কারো যদি বদভ্যাস থাকে ধূমপান করার, ওই বদভ্যাস থেকে যদি আমরা এড়িয়ে চলি, একইভাবে সিডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন করেন, এই অলস জীবনযাপনকে বাদ দিয়ে যদি কেউ নিয়মিত শরীর চর্চা করেন, আমরা যেটা বলি বিক্স ওয়াকিং 30 মিনিটস ইন এ ডে, অ্যাটলিস্ট 150 মিনিটস ইন উইক, অর্থাৎ হচ্ছে 30 মিনিট করে যদি সপ্তাহে 5 দিন 150 মিনিট সপ্তাহে হাঁটার অভ্যাস করেন, এটাও হচ্ছে হৃদরোগ প্রতিরোধ, স্ট্রোক প্রতিরোধ, ডায়াবেটিস প্রতিরোধ এবং ব্লাড প্রেশার প্রতিরোধে বিশাল একটা ভূমিকা রাখতে পারে এবং কোলেস্ট্রল এটা কমিয়ে দিতে পারে। কাজে আমাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করা, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করি, আমরা স্ট্রোক থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ এবং অন্যান্য যে রোগগুলো আছে ওগুলো থেকেও আমরা সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ।